গেস্টদের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা, কোয়েল পাখির রোস্ট, সঙ্গে কষা মুরগির মাংস। প্রিয়জনেরা এলে তখন মনে হয় কোনটা রেখে কোনটা রান্না করব। একটা মেয়ের জীবনে অনেক বড় একটা পাওয়া বিয়ের পরে নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রিয়জনদেরকে ডেকে নিজের পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারাটা। অনেকের হয়তো অনেক প্রতিকূলতা থাকে, সম্ভব হয় না, তবে সৃষ্টিকর্তা আমাকে এই সৌভাগ্য দিয়েছেন, এই জন্য আমি সবসময় শুক্রিয়া আদায় করি। কেমন আছেন আপনারা সবাই? আজকে বেশ কিছু রান্নাবান্না করব। তো একদিন আমি এরকম আস্ত চিংড়ি মাছ ভুনা করেছিলাম, তখন অনেক আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি কি চিংড়ি মাছটা ভালো মতো ক্লিন করিনি। চিংড়ি মাছের ময়লাটা যেহেতু মাথার দিকে থাকে, তো মাথার দিকে একটুখানি কেটে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছের কাঁটা দিয়ে ময়লাটা বের করে নিয়েছি। এরপর পিঠের দিকেও একটুখানি কেটে নিয়ে ওই কাঁটাটা দিয়েই আমি কিন্তু আস্তে করে যে রগটা থাকে রগটাও বের করে নিয়েছি। এটা খুবই সহজে বের করে নিতে পারবেন, এক দুইবার চেষ্টা করলেই কিন্তু হয়ে যায়। এরপর আমি চিংড়ি মাছটা ভালো মতো ক্লিন করে নিয়েছি, লবণ দিয়ে একটু মেখে এখন চিংড়ি মাছটা অল্প করে ভেজে নিব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো যদি হলুদ আর শুকনো মরিচ না মেখে ভাজেন, কালারটা বেশি সুন্দর হয়। আমি অনেকবারই এটা দেখেছি, চাইলে এভাবে একদিন ভেজে দেখতে পারেন। হলুদ লবণ মাখালে কালারটা একটুখানি নষ্ট হয়ে যায়। তো চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিয়েছি, এরপর আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব। প্রথমে মালাইকারি করতে চেয়েছিলাম, এরপর আসলে মিষ্টি জাতীয় জিনিসগুলো খেতে অত বেশি ভালো লাগে না, এই জন্য দো পেঁয়াজাটাই করছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এরপর বাটা আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি। এখানে আমি আদা বাটাটা ইউজ করছি না, দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো মরিচ। ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, একটু টমেটো দিয়েও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এর মাঝখানে আমি একটু পানি দিয়েছিলাম মশলার কাঁচা গন্ধটা চলে গেলে। আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না তো খুব সহজে অল্প টাইমে হয়ে যায়, তো পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। অন্য চুলায় আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। এদিক থেকে আমি তেল দিয়ে কোয়েল পাখিগুলোও আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি কোয়েল পাখিগুলো ভেজে নিচ্ছি। অনেকেই দেখি কমেন্ট করেন কোয়েল পাখি খান, এটা খেতে কেমন লাগে। এটা কি একটা অখাদ্য বলেন তো? বাজারে যেহেতু বিক্রি করে এবং ভালো একটা দাম দিয়ে কিনে আনতে হয়, এটা তো আর অখাদ্য না, তাই না? আপনার ভালো লাগে না, আপনি খাবেন না। অন্য একজনের খাবার দেখে বলেন ভালো লাগছে না, বমি চলে আসছে, এগুলো খুবই খারাপ। খাবার দেখে কেন আপনারা এরকম বাজে মন্তব্য করবেন? এদিক থেকে আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটুখানি ধনিয়া পাতা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এই দো পেঁয়াজাটা খেতে সত্যি অনেক মজা হয়। আমি একদম সিম্পল করে আসলে রান্নাবান্না করার চেষ্টা করি, খুব বেশি অতিরিক্ত মশলা দিয়ে আমার রান্নাবান্না করতে ভালোও লাগে না। এদিক থেকে আমি রোস্টের মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে একটুখানি আদা বাটা, রসুন বাটা, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, সঙ্গে দিয়েছি রোস্টের মশলা। এরপর আমি বাটার মিল্ক দিয়ে মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। যখন তেল উপরে ভেসে উঠবে, আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়েও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি অ্যাড করার দরকার নাই, কোয়েল পাখি রান্না হতে খুব বেশি সময় লাগে না। এরপর আমি একটু পাত্রটা চেঞ্জ করে দিয়েছি, আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছিল। নামানোর আগ মুহূর্তে আমি একটু চিনি, পাউডার মিল্ক দিয়ে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসবে, এরপর খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। শেষে যে চিনিটা দিয়েছি ওতে কিন্তু ঝালের একটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। এরপর আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর একটু দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি। এরপর আমি মশলা একসঙ্গে সব মিক্স করে রেখেছিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ, হলুদ, লবণ, জিরে সব কিছুই আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। এখানে আমি দেশি মুরগি রান্না করছি, তো আমি মুরগিটা একদমই কষা করে রান্না করব। আমি খুব বেশি ঝোল ঝোল বা আলু কিছুই দিচ্ছি না, তো একটু সময় নিয়ে রান্না করতে হবে। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বেরিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি ভিডিওটা খুব বেশি লম্বা করছি না, তাই একদম শর্টে দেখিয়ে দিয়েছি। নামানোর আগ মুহূর্তে আমি ভাজা গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি। ভাজা গরম মশলা গুঁড়ি দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা সত্যি অসাধারণ হয়। এদিক থেকে আমার যে পোলাওটা বসিয়েছিলাম, পোলাও রান্নাটার রেসিপিটা আজকে শেয়ার করছি না, অন্য আরেকদিন শেয়ার করব, বা আমার অনেক ভিডিওতে শেয়ার করা আছে। এই তো আমি এখন সব খাবারগুলো বেড়ে নিচ্ছি। আমার কাছে কি মনে হয় জানেন, আমার গেস্ট কেমন বা কে এসেছে আমার কাছে সেটা বড় কথা না। আমি যে কোনো খাবার রান্না করলে আমার খুব সুন্দর করে পরিবেশন করতে সেটা খুবই ভালো লাগে। আমি অনেক সময় নিজেদের খাবার জন্য রান্না করলেও সেটাকে আমি খুব সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় দেখতে যদি ভালো লাগে সেটা বোধহয় খেতেও ভালো লাগে, এটা আমার ধারণা। অনেকেই হয়তো এটা করেন, তাই না? তো আমার সব খাবারগুলো কিন্তু আমি বেড়ে নিয়েছি। এদিক থেকে আমার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে, তো ওইটাও আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে।
এরপর সব খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি। আহামরি কিছু না, একদম সিম্পল আয়োজন ছিল। আর আমার রান্নাগুলোও সিম্পল ছিল। চাইলে যেকোনো একদিন আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেকেই বলেন আমি খুব সহজে রেসিপি দেখাই, আমার রেসিপি দেখতে আপনাদের ভালো লাগে, তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্যই কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করা। আমি চাই আমি যেইভাবে সহজ করে রান্না করি আপনারাও সেভাবে সহজ করে রান্না করেন। খুব বেশি যদি জটিল কিছু দেখায় তখন তো আপনারা আবার দেখতেও পছন্দ করবেন না, আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই ছিল আমার আজকের সিম্পল রান্নাবান্না। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।